উদয়নের ভিতরটা হচ্ছে ও যেন একটা মহা উপভোগ্যতার জায়গা। কত রকমের বৈচিত্র্যের সমাহার সেখানে ঘটেছে, এবং এত বৈচিত্র্যকে একই সুরের মধ্যে বেঁধে আনা এ একজন সঙ্গীতজ্ঞের কাজ, যেটা মুখ্যত রথীন্দ্রনাথ স্থপতি উদয়নের করলেন। একটা খুব বুদ্ধির কাজ মনে হয় এখন 20 শতকে এসে দেখলে মনে হয় খুবই, মানে স্বাধীনতার পরে যদি দেখি তাহলে মনে হয় খুব বুদ্ধির কাজ করেছেন, যেটা অনেকেই বলে যে শিলাইদাতে হতে পারত শান্তিনিকেতন বিদ্যালয়, সেটা হয়নি, করেননি। জানা যায় যে মৃণালিনী দেবী উনি খুব বিচক্ষণ নারী ছিলেন, অসামান্য নারী যাকে বলা হয়। দেবেন্দ্রনাথ মৃণালিনী দেবীর উপরে অত্যন্ত ভরসা করতেন, এবং এটা জানা যায় যে মৃণালিনী দেবী পরামর্শ দিয়েছিলেন যে অন্য কোনো খানটা তখন খুঁজে পাননি উনি। তো বারবারই মনে হয়েছে এখনও চোখে দেখিনি, শুধু বাঁশি শুনেছি। এই বাঁশিটা কি? সে বাঁশিটা হচ্ছে মানুষ, ভূমি, পরিবেশের জীবন, পল্লী জীবন। শান্তিনিকেতন নামই তো শান্তিনিকেতন বাড়ি দিয়ে, শান্তিনিকেতন গৃহ হচ্ছে অতিথি গৃহ। এই যে 20 বিঘার যে বিস্তৃত চৌহদ্দি, এইটা করলেন দেবেন্দ্র দত্ত। এইখানেতেই আছে। তখন আশেপাশে যখন হলো, এবার যদি দেখুন আপনি যদি শান্তিনিকেতন গৃহ, উপাসনা গৃহ, ছাতিমতলা, তারপরে নূতন বাড়ি, তারপরে ধরুন দেহুলি, তারপরে কোণার্ক, তারপরে উদয়ন করতে করতে আসছে, মানে এক একটা যেন পরিচ্ছদ তৈরি হচ্ছে, একটা পর একটা চ্যাপ্টার আসছে। এবারে বলে যেন মাটির বাড়িতে থাকবো, এবং কীরকম মাটির বাড়ি, যা কিন্তু তখন ভারতবর্ষে কোথাও পরীক্ষিত হয়নি। মাটির ছাদ, মাটির দেওয়াল হয়েছে, মাটির দাওয়া হয়েছে, মাটির পাঁচিল হয়েছে, মাটির ছাদ হয়নি। মাটির ছাদ 21 শতকে বলা হয়েছিল স্টেবিলাইজ আর্থ আর্কিটেকচারের মস্ত বড় এক্সপেরিমেন্টেশন, সেটা জার্মানিতে গড়ে উঠেছিল। রবীন্দ্রনাথ করেছেন, ভাবনাটা ভেবেছেন। শ্যামলীকে কি বললেন না, আমার শেষ বেলাকার ঘরখানি রেখে যাব মাটিতে, নাম দেব শ্যামলী। এবার শ্যামলীতে কিছুদিন বাদেই দেখা গেল যে ওনার ছবি আঁকার অসুবিধা হচ্ছে। তখন চিত্র হিসেবে বিখ্যাত, পৃথিবী বিখ্যাত 1930-এ প্যারিসে সানুতে ওর এক্সিবিশন হয়েছে। উনি বললেন আমাকে ছোট্ট ঘর করে দাও, তোমরা সুরেনবাবুকে বললেন, রতিবাবুকে বললেন, নন্দলালকে বললেন ঘর করে দাও, আমি ওখানে শুধু ছবি আঁকার সরঞ্জাম নিয়ে যাবো, একটি ঘর করো। এই একটি ঘর থেকে পুনশ্চ, বা যাকে বলা হয় চিঠি পোস্টকার্ডের তলা লেখা হতো পোস্টস্ক্রিপ্ট, সেই নাম দিলেন পুনশ্চ থেকে উদীচিতে আসা একটা যাত্রা। এই যাত্রাপথে ওর স্থাপত্যিক গানও তার সঙ্গে সঙ্গে চলল, সাথী হল। জীবনের সঙ্গে স্থাপত্যের সঙ্গে নিজস্ব সৃষ্টি এবং শান্তিনিকেতন সমাজ ততদিনে প্রতিষ্ঠিত, বিশ্বের কাছে প্রতিষ্ঠিত, সেটাকে একত্রীকরণ করা, এটাকে বলা হয় এঞ্জিনিয়ার্ড ট্রুথ। একটা সত্যকে সঙ্গবদ্ধ করে একটা সিম্ফনিতে, অর্থাৎ একটা মেলোডিতে নিয়ে আসা। সারা পৃথিবীতে এরকম বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর যিনি শান্তিনিকেতন যাননি, কিংবা যিনি শান্তিনিকেতনে গিয়েছেন কিন্তু উত্তরায়ণের মিউজিয়ামে যাননি বা ঢোকেননি, অথবা উত্তরায়ণ ক্যাম্পাসে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাড়িঘরগুলো আছে সেগুলো ঘুরে ঘুরে দেখেননি, সেই সব বাড়ির স্থাপত্য সৌন্দর্যে মুগ্ধ হননি, কিংবা উদয়নের বারান্দায় দাঁড়িয়ে বাড়ির অন্দরসজ্জা দেখে তার তাক লেগে যায়নি, কিংবা নিজেকে মনে মনে প্রশ্ন করেননি, আচ্ছা আমাদের গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের কেন আদৌ এতগুলো বাড়ির প্রয়োজন হয়েছিল, কেন তিনি 5টি বাড়ি বানিয়েছিলেন। নমস্কার, আমি স্বাতী গোস্বামী বসু। আমার আজকের বিষয় রবি ঠাকুরের ঘরবাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের কথা দিয়েই শুরু করি। তিনি লিখেছিলেন, মানুষ এক সময় যাযাবর ছিল, কেবলই স্থানান্তরিত করত নিজেকে। তাঁবুর বাসায় সেটা সম্ভবও ছিল। যেদিন ইট কাঠের বাসা বাঁধল, বাসার সঙ্গে সঙ্গে মানুষ নিজেকেও বেঁধে ফেলল। কিন্তু মনটা তো স্থির জিনিস নয়, তাই স্থির বাসাও আমার মতে মন বিকাশের অনুকূল নয়। রবীন্দ্রনাথ ঠাকুর যখন নিজের আশ্রম গড়বার কথা ভাবছেন, তখন তো তিনি অবিভক্ত বাংলার শিলাইদহে জমিদারি সামলাতেই ব্যস্ত।
সঙ্গে রয়েছে তার গোটা পরিবার। তখন তিনি আশ্রম গড়বার স্থান হিসেবে শিলাইদহের কথাও বিবেচনা করছিলেন। কিন্তু কবিপত্নী মৃণালিনী দেবী ছিলেন অত্যন্ত বিচক্ষণ একজন নারী। তিনি কবিকে শান্তিনিকেতনের কথাই বলেন। মনে রাখতে হবে, এই শান্তিনিকেতন থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বজোড়া খ্যাতি হয়েছিল। এই শান্তিনিকেতনেই কবি কাটিয়েছেন তার জীবনের শেষ 40টি বছর। এই শান্তিনিকেতন সাক্ষী থেকেছে রবীন্দ্রনাথ ঠাকুরের নানাবিধ কর্মকাণ্ডের, নানাবিধ গবেষণামূলক কাজের, যার মধ্যে অন্যতম স্থাপত্য শিল্প নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের নানা রকম কাজকর্ম। কিন্তু প্রশ্ন, কলকাতা জোড়াসাঁকোর প্রাসাদোপম ঠাকুর বাড়িতে বড় হওয়া রবীন্দ্রনাথ ঠাকুর কেন বেছে নিয়েছিলেন রুক্ষ সূক্ষ্ম বীরভূমের শান্তিনিকেতনের ভূমিকেই? লেখক, সংরক্ষক, গবেষক, ইঞ্জিনিয়ার অরুণেন্দু বন্দ্যোপাধ্যায়ের কাছে জেনে নেব নানা অল্পশ্রুত সব কাহিনী। জেনে নেব রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ঘরের গল্প। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে এলেন কেন, এর একটা প্রাক কথা আছে। সেই প্রাক কথাটার মূল সূত্র হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। ওকে 1899 থেকে 1889 থেকে 1901 পর্যন্ত উনি শিলাইদহ, সাজাদপুর, প্রতিশর, কুষ্টিয়া ওদের বাড়ির যে জমিদারির কাজ সেগুলো দেখার জন্য দায়িত্ব পালন করেছেন, এবং এটা পারিবারিক আয়টা মুখ্যত ঠাকুর বাড়ির এই জমিদারি থেকে আসত। তার আগে কিন্তু উনি একেবারে নগর জীবনে অভ্যস্ত ছিলেন। জোড়াসাঁকো ঠাকুর বাড়ির আপনারা দেখেছেন 7 মহলা বাড়ি, কত যে ঘর গুনেও শেষ করা যায় না। কিন্তু পিতা যখন বললেন যে তুমি এবার থেকে এই দায়িত্বটা নাও, তখন উনি শিলাইদহ গেলেন। ওরা শিলাইদহ ওদের বাড়ি বলতেন, শিলাইদহ। ওখানে গিয়ে পেলেন যে প্রকৃতির আতিথেয়তা, এই আতিথ্য প্রকৃতির এবং মানুষ, পল্লী জীবন, মানুষ এদেরকে দেখছেন, দায়িত্ব পালন করছেন। এবং সেই সময় পল্লী জীবনে যেমন কবি ছিল, কবিয়াল ছিল, বাউল ছিল, আউল ছিল, চাষিরা ছিলেন, সূত্রধর সমাজ ছিলেন, কামারশালা ছিল। এই যে একটা বৃহৎ পরিবার, বৃহৎ ভূমির সঙ্গে পরিবেশের সঙ্গে মিলন হয়েছে যে পরিবার, এবং তার একটা মিলিত রেখা হচ্ছে পদ্মা নদী। যার জন্য বারবারই বলছেন যে আমি পদ্মা চুম্বিত জীবনে বসবাস করেছি। তিনি অধিকাংশ সময় দেখা যাচ্ছে শিলাইদহ কুটি বা সাজাদপুর এর চেয়েও কুটিতে প্রত্যেকটি কাজ নিপুণভাবে সামলেছেন, পারিবারিক দায়িত্ব। কিন্তু তিনি সেই সময়টা অধিকাংশই পদ্মা বোটে থাকতেন, এবং পদ্মা বোটটা ঠিক বোট না বলে বলা যেতে পারে বজ্রার চেয়েও বড়। ভেতরে 4টি ঘর ছিল, শোবার ঘর, খাবার ঘর, লেখাপড়ার ঘর ইত্যাদি ইত্যাদি, অনেক জানলা ছিল, এবং তার সামনে ডেক ছিল। উনি এই যে পদ্মা বোটে চলন্ত হলেন, তখন নিজেই বলেছেন যে আমি আসমানদারি যেন বুঝতে পারলাম। ওনার বোঝার জগৎটা হচ্ছে উপলব্ধির জগৎ। সেই উপলব্ধি থেকে উনি একটা নিজস্ব সত্যে পৌঁছচ্ছেন, যে সীমাহীন আকাশ, সীমাহীন জল, ওদিকে বালুতট, ওদিকে গ্রাম, এবং সেই সময় গ্রামের মানুষের দুঃখ দুর্দশার কারণটা দেখছেন, নিজে ঘুরে ঘুরে ঘুরেছেন প্রতিটি গ্রামে, প্রতিটি গঞ্জে, প্রতিটি মানুষের কাছে, মানুষের সাক্ষাৎ পেলেন। এটা বলা যেতে পারে রবীন্দ্রনাথের একটা খুব বড় ধরনের জীবনে পট পরিবর্তন হলো। পট পরিবর্তন কেন না, তিনি তখন আগে পর্যন্ত নাগরিক জীবনে অভ্যস্ত ছিলেন। বিলেত গেছেন, উনি ইউরোপ শহর দেখেছেন, জোড়াসাঁকো তখন একটা বৃহৎ ম্যানশন, সেখানে কাজ করেছেন। কিন্তু এই যে পল্লী জীবনে এলেন, ওখান থেকে দেখা যাচ্ছে ছিন্নপত্র যে পর্যায়, চৈতালি, চিত্রা, এই যেগুলো আমরা পাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে এবং অজস্র গান সেই সময় আসছে। তখন দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ, যেটা আজকের পৃথিবীর 21 শতকেও চিন্তা, পরিবেশ চর্চা, সেই পরিবেশ চর্চাটা ওনার নিজের মতন করে উনি গড়ছেন। এবং একটা জিনিস উনি বুঝতে পেরেছিলেন যে ভূমি ও ভূমার যদি সাযুজ্য না থাকে তাহলে কিন্তু জীবনটা অসম্পূর্ণ। এটা তার উপলব্ধ সত্য, ছিন্নপত্রগুলিতে বারবার বলেছেন। আরেকটা জিনিস উনি বুঝতে পেরেছিলেন যে শিক্ষা, স্বাস্থ্য, কৃষিজীবী সমাজের প্রযুক্তি উন্নতকরণ, এবং আরেকটা দেখেছিলেন উনি যে এই যে বৃহত্তর সমাজ, এরা নিজের ঘর চাইতে পারে, নিজের ঘর গড়তে পারে, কই শহরবাসীরা তো পারে না, গ্রামবাসীরা পারে। আর দেখলেন যে এখানকার যে নারী সমাজ বা মেয়েলি সমাজ বা নারী সমাজ, সেটা খুব গভীর,
তারা কাঁথা স্টিচ করছে, তারা সেলাই করে শাড়ির পাড় বুনছে, তারা নানা রকম কারুশিল্প করছেন, কাঠের কাজ করছেন। তখনই ওনার মনে আসে যে এইটাকে যদি একত্রিত করা যায় তাহলে তো একটা মস্ত বড় একটা জীবন এবং জীবিকা, পরিবেশের খুব বড় লক্ষণ। এবং পল্লী জীবনের প্রতি তার যে আকর্ষণ, সেটা তা আমরা নানান সাহিত্যে, কাব্যে, গল্পগুচ্ছে অধিকাংশ লেখাই তো ওইখানে। এবং সেই সব চরিত্রই দেখেছেন, যেমন পোস্টমাস্টার। আমি যখন বাংলাদেশ সরকারের আমন্ত্রণে, আমি এবং আমার স্ত্রী আমন্ত্রিত হয়ে রবীন্দ্রনাথের স্মারক বক্তৃতা, রবীন্দ্রনাথেরকে নিয়ে ওয়ার্কশপ, এক বছর 2014 25শে বৈশাখে গেছি, 22শে শ্রাবণেও গেছি। তখন আমি দেখেছি যে সাজাদপুরে, যেখানে ওনার গল্পের দুপুরবেলা, যেটা উনি বলেছেন আমার গল্পের দুপুরবেলা, সেইখানে ওই সাজাদপুর বাড়ির একতলাতে ওই গ্রামের পোস্টমাস্টার থাকতেন এবং তার সঙ্গে উনি দীর্ঘক্ষণ আলাপ করতেন। তাই পোস্টমাস্টার গল্পের একটা প্রাক সূত্র আছে। আরেকটা দেখা যায় ওনার গানের মধ্যে লালন যেমন এসেছে, গগন তেমনই এসেছে। এই গগন চরিত্র কোথায় পেলেন? শিলাইদাতে গগন ছিলেন, গগন হরকারা, আমি কোথায় পাবো তাই। এই গগন হরকারার সঙ্গে ওনার বন্ধুত্ব হলো। গগন হরকারা ছিল গ্রামের একটা ঝুপড়ির তলায় থাকতেন। হ্যাঁ, উনি ছিলেন হরকারা। জানেন তো তখনকার দিনে গ্রামে, মাঠে, নদী পেরিয়ে চিঠি বিলি করতে হতো। তাই দেখুন, ডাকঘরের প্রাকভাস, কোথায় পাবো তারের প্রাকভাস, এগুলো উনি পেয়ে যাচ্ছেন। তার মানে দেখছেন যে একটা সহজিয়া জীবনেই তো সহজটা রয়েছে। বারবারই বলেছে মন আরো সহজ অবিচল। এটা বলেছেন বারবার, এটা বলেছেন। তো কাজেই উনি বুঝতে পারলেন যে গ্রাম সমাজকে উন্নত না করলে দেশের যেটা প্রকৃত বলা যেতে পারে স্বাধীনতা কিসে আসে না? স্বাধীন জীবন ও জীবিকা। এই যে যাকে বলা হয় 21 শতকীয় একেবারে ভিত্তি, অর্থনীতি এবং সামাজিক ভিত্তি যাকে বলা হয়, সেটা রবীন্দ্রনাথ কিন্তু প্রত্যক্ষ জীবনযাপনে এবং কবি ও কর্মী রবীন্দ্রনাথের সামঞ্জস্যে উনি বুঝতে পারলেন। এবং এই যে বুঝতে পারলেন, এটা বৃথা গেল না। উনি বিদ্যালয়, ওরা মৃণালিনী দেবী ছেলেমেয়েরা ওখানে গেছেন, শিলাইদায় থেকেছেন, সেসব ইতিহাস অনেকখানি আছে। উনি তখনই ওখানে প্রাথমিক বিদ্যালয় করার চেষ্টা করেছেন, ওদেরকে ছেলেমেয়েদেরকে পড়াশুনো করার জন্য ওইখানেই বিদ্যালয় করেছেন। সত্যি কথা বলতে কি, বিদ্যালয় পত্তন ওনার কিন্তু পূর্ব বাংলায়, শিলাইদাতে ওনার। তারপরে যখন উনি ফিরে আসবেন, মাঝে মাঝেই এসেছেন জোড়াসাঁকো এবং শান্তিনিকেতনের মধ্যে অনেকবারই গেছেন উনি। তো তখন ওকে মাঝে মাঝে এই শান্তিনিকেতনটা টানতে আরম্ভ করলেন। একটা খুব বুদ্ধির কাজ মনে হয়, এখন 20 শতকে এসে দেখলে মনে হয় খুবই, মানে স্বাধীনতার পরে দেখি তাহলে মনে হয় খুব বুদ্ধির কাজ করেছেন। যেটা অনেকেই বলে যে শিলাইদাতেই হতে পারত শান্তিনিকেতন বিদ্যালয়, সেটা হয়নি, করেননি। জানা যায় যে মৃণালিনী দেবী উনি খুব বিচক্ষণ নারী ছিলেন, অসামান্য নারী যাকে বলা হয়। দেবেন্দ্রনাথ মৃণালিনী দেবীর উপরে অত্যন্ত ভরসা করতেন এবং এটা জানা যায় যে মৃণালিনী দেবী পরামর্শ দিয়েছিলেন যে অন্য কোনো খানটা তখন খুঁজে পাননি উনি। তো বারবারই মনে হয়েছে এখনও চোখে দেখিনি, শুধু বাঁশি শুনেছি। এই বাঁশিটা কি? সে বাঁশিটা হচ্ছে মানুষ, ভূমি, পরিবেশের জীবন, পল্লী জীবন। তারপরে বাবার কাছ থেকে অনুমতি নিলেন, সেটা 1901 সাল। বললেন যে আমি ওখানে একটি ব্রহ্মচর্য আশ্রম এবং বিদ্যালয় করব। এই হচ্ছে 1901, এই হচ্ছে শান্তিনিকেতনের বিদ্যালয়ের, আশ্রম বিদ্যালয়ের পত্তন। 1901 সালে বাবার কাছে মহর্ষি দেবেন্দ্রনাথ অনুমতি পেলেন। কোন শান্তিনিকেতন? এইটি কিন্তু খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশ্রমের রূপ ও বিকাশে 1940 সালে লিখে গেলেন আশ্রম এবং বিদ্যালয়ের ইতিহাস, অবশ্য পাঠ্য। দেবেন্দ্রনাথ শান্তিনিকেতন তৈরি করেছিলেন, রবীন্দ্রনাথ শান্তিনিকেতন বিদ্যালয় করেছেন। 1862-63 সাল থেকে একটি বিস্তীর্ণ খোয়াই অঞ্চল, মরুপ্রান্তরকে আজকের এটা আমরা সবুজ শান্তিনিকেতন পৃথিবী জানে, তার স্রষ্টা কিন্তু হচ্ছে, স্রষ্টা এবং দ্রষ্টা দুটোই হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। এই যে দেবেন্দ্রনাথ বললেন যে তিনি আমার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি, এইটা তিনি ছাতিমতলাতে দিলেন, যাকে বলা হয় একটা তরুণ, ছোট্ট পাথরের তরুণ মতো করা আছে দেখবেন। এবং উপাসনা শুরু করলেন, কাজ ঘরে উপাসনা মন্দির করলেন।
শান্তিনিকেতন নামই তো শান্তিনিকেতন বাড়ি দিয়ে, শান্তিনিকেতন গৃহ হচ্ছে অতিথি গৃহ। এই যে 20 বিঘার যে বিস্তৃত চৌহদ্দি, এইটা করলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের ওই বাঁশি শুনেছি, ডাক শুনেছি, এই ডাকটা আসলে শান্তিনিকেতনের ডাক। এবং আমরা কবিকে শান্তিনিকেতনে পেলাম তার বাবার জন্য, পিতার জন্য। পিতার অনুমতি নিয়ে তিনি গেলেন এবং পাশে এসে দাঁড়ালেন অসামান্য নারী মৃণালিনী দেবী। একটি একটি করে নিজের হাতের গয়না সব খুলে দিয়েছেন, পুরীর বাড়ি বিক্রি করে দিয়েছেন। তখন মাসিক আয় ছিল এজমালি সম্পত্তি থেকে, জমিদারি সম্পত্তি থেকে মাত্র 1200 টাকা। তাতে উনি বিনা ব্যয়েতে ছাত্রদেরকে খাওয়ানো, থাকা, খাওয়ানো সব কিছু করতেন, পড়াতেন, নিজেই পড়াতেন, জাম গাছের তলায়, আম গাছের তলায় পড়াতেন। এবং প্রথম বাড়ি হচ্ছে নূতন বাড়ি। সেটা কি বাড়ি? মাটির দেওয়াল, খড়ের চালা। এইটা তো ভাববার মতো ও গৃহস্থাপত্যের কথা বলতে গেলে। যিনি শিলাইদাতে অত বড় বড় কুঠি বাড়িতে থেকেছেন, সাজাদপুর, প্রতিশর, জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি, এখন আমি কনসালটেন্সি কাজ করছি ওখানে, 7 মহলা বাড়ি। কত যে ঘর তা ঘুরে শেষ করা যায় না। কত অলিন্দ, কত বারান্দা, কত প্রকার ছাদ, কত প্রকার দরজা, কত রকমের ঘর, কত রকমের সিঁড়ি। ভাবতে অবাক লাগে যে উনি ভূমিতে গিয়ে বসলেন ভূমার কথা বলবেন বলে। এই যে আমরা বলি যে তিনি কবি, কবি তো সত্যদ্রষ্টা। উপনিষদে কবিকে বলা হয় সত্যদ্রষ্টা। যে কেউ তার কবি হতে পারেন না। উনি সত্যদ্রষ্টার রূপে কবি। এর মধ্যে কোনো মাইথোলজিও নেই, এর মধ্যে কোনো অন্য কোনো ভাবান্তর নেই। পিতার ওই যে কথাটি ওনার হৃদয়ে প্রথিত ছিল আজীবন, তিনি আমার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি। আজকে সারা পৃথিবীতে, যে পৃথিবী অত্যন্ত ঘন ছায়ার মধ্যে বাস করছে, এক তো দূষণ, মনেরও দূষণ, সমাজেরও দূষণ, সব কিছুর মধ্যে দূষণ, সেটা কিন্তু, এবং জিঘাংসার দূষণ, এই তিনটে যদি কেউ মেলাতে পারে সারা জীবন ধরে, রবীন্দ্রনাথ মিলিয়েছিলেন। আমরা অন্য বিষয়ে বেশি আসছি না, আমরা তার স্থাপত্য কথায় আসছি বিশেষ করে, বা বাড়ি ঘর দেওয়ার পরিবেশ নির্মাণ। প্রথমত তিনি দেবেন্দ্রনাথের নির্মিত পরিবেশে বিদ্যালয় তৈরি করলেন এবং মৃণালিনী দেবীর অসাধারণ ত্যাগ স্বীকার, আঘাতের পর আঘাতের। মৃণালিনী দেবী চলে গেলেন 1902 সালে, কন্যা প্রয়াত হলেন, কিছু বছর পরে স্বামীও চলে গেল এবং রাজলক্ষ্মী দিদিমার কাছে ছেলেমেয়েরা মানুষ হচ্ছিল। তখন উনি দেহলি বাড়িটা করেছেন, যেটাকে বলা হয় রবীন্দ্রনাথের প্রথম ইটের বাড়ি। দোতলা বাড়ি, ওপরে কিন্তু একটি মাত্র ঘর, একটি সিঁড়ি, একটি বারান্দা, স্নানঘর, একতলা একটি বড় ঘর যেখানে মাস্টারমশাইরা থাকতেন, পিছনের নতুন বাড়িতে ছাত্ররা থাকতেন। এই সামনের যে বড় বিস্তীর্ণ মাঠ দেখেন, সবুজ মাঠ, বটবৃক্ষ পাশে, আজও দেখতে পাবেন, ওইটাই ছিল বিদ্যালয়। ভাবতে অবাক লাগে। যা থেকে ক্রমে ক্রমে বিশ্বভারতী হলো। এবার উত্তরায়ণে ওনার যাওয়াটা কেন, যেটা আমাদের আজকে আপনি জানতে চাইছেন, সঙ্গত কারণেই। সেটা কারণটা আমরা অনেক বিস্তীর্ণ গবেষণা করে, নথি ঘেঁটে বহু বছর ধরে দেখেছি যে ওর মনে প্রাণে একটা এসেছিল যে বাবা যেমন একটা নির্মিত পরিবেশ করলেন, একবারে শূন্য থেকে শুরু করলেন, করে সেটাকে নিয়ে এলেন, একটা উত্তরণ ঘটালেন। এরকম একটা উত্তরণ ওনার মনে 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 জেগেছিল। এবং নোবেল পুরস্কার পাওয়ার পর, যখন নোবেল পুরস্কার পান, তখন তো দেহলি বাড়িতে, দেহলি বাড়ির দোতলাতে দিনের পর দিন রাতের অন্ধকারে গান গাইতেন। এবং ওইখানেই তো উনি পেয়েছেন নোবেল পুরস্কার, সংবাদটা 1913 সালে। তখন তো বলদের গাড়ি চড়ে উনি পারুলডাঙ্গায় যাচ্ছিলেন একজন বিদেশি অতিথিকে নিয়ে। পারুলডাঙ্গা হচ্ছে আজকের পূর্বপল্লী। তো যাই হোক, তারপর থেকেই ওনার কাছে মনে হলো যে বিদ্যালয়কে বড় করতে হবে। এবং ওর মনে একটা এসেছিল যে নির্মাণ, যে কোনো নির্মাণ যেন সৃষ্টিতে উত্তরণ করা যায়, এটা এলো। যার জন্য যদি দেখেন আপনারা যে উত্তরায়ণের একেবারে শেষ প্রান্তে গিয়ে বাড়ি করার কারণটা কি? মানুষ তো জমি কিনে প্রথমেই বাড়িটা করে, একটু বাগানের জন্য জায়গা চায়, তাই নয় কি? তা কিন্তু করলেন না কেন? না, তার কারণ এইখানে চিন্তাবিদ স্থিতপ্রজ্ঞ রবীন্দ্রনাথের চিহ্ন স্পষ্ট। করলেন একেবারে উত্তরায়ণের শেষ প্রান্তে গিয়ে, যেখান থেকে গোয়ালপাড়া দেখা যায়, কোপাইয়ে দেখা যেত। সেখানে 1918 সালে পত্তন করলেন ওনার। সেই বাড়িটি ছিল দরমার দেওয়াল, খড়ের চালা, কিছু কিছু ইট, শুধু খোয়ার মেঝে, আর স্নানঘরটা ছিল বাঁধানো। ওই 18-19-এ উঠলেন, ভেতরটা পুরো লোকস্থাপত্য দিয়ে, মানে কারুশিল্প দিয়ে সাজানো।
খুবই চিন্তার কারণ। অত বড় আশ্রমের বাইরে চলে গেলেন উত্তরায়ণের ডাঙার প্রান্তে, ওদিকে একেবারে ধুধু করছে, এখন তো তা না, ধুধু করছে আর অনেক দূরে ভুবনডাঙা, আপনার তোমার আপনার কোপাই নদী। সে সময় রথীন্দ্রনাথ এবং প্রতিমা দেবী, মৃণালিনী দেবীর পরেই যে ব্যক্তিত্বের নাম করা যায় তিনি হচ্ছেন প্রতিমা দেবী। প্রতিমা দেবী যেমন অসামান্য কারুশিল্পী এবং লেখিকা বা লেখক, এবং যাকে বলা হয় যে পল্লী পুনর্গঠনের একটি ব্যক্তিত্ব, তেমনি রথীন্দ্রনাথও কিন্তু অত্যন্ত শিক্ষিত কারুশিল্পী, চিত্রশিল্পী, লেখক, স্থপতি, ডিজাইনার এবং যাকে বলা হয় আয়োজক। আয়োজক মানে প্রশাসন। এই দুজন না থাকলে আমরা কিন্তু বিশ্বভারতী কোনোদিনই পেতাম না। এই দুজনের অবদান মনে রাখতে হবে। মৃণালিনী দেবী হচ্ছে অবনীন্দ্রনাথ গগনেন্দ্রনাথের ভাগ্নী। ছেলেবেলায় মামাদের চিত্রশিল্প আর মাসি সুনয়নী দেবী এইভাবে বেড়ে উঠেছেন জোড়াসাঁকোয়, মানে বৈঠকখানা বাড়িতে। আর রথীবাবু বেড়ে উঠেছেন আপনার মহর্ষি ভবনে, রাম ভবনে, বিচিত্রা ভবনে, তাই তো। তারপরে ইলিনয়তে গেলেন উনি। ইলিনয় আরবানের শ্যাম্পেন থেকে বিএস মানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করেন, কৃষি প্রযুক্তিতে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করে পল্লী সমাজে গেলেন। এবার স্বামী স্ত্রী যখন 1918 সালে এলেন রবীন্দ্রনাথের আমন্ত্রণে, যে তুমি না আসলে আমি অন্য কিছু ভাবতে পারছি না, ওই 18 সালেই কিন্তু বিশ্বভারতী পত্তন হয়। তার মানে দেখা যাচ্ছে উত্তরায়ণের সঙ্গে সঙ্গেই বিশ্বভারতীর পত্তন প্রায় একই সময়। এবং বিশ্বভারতী পত্তনটা প্রথম কাকে জানালেন? প্রথম জানিয়েছিলেন একটি চিঠিতে রথীন্দ্রনাথকে, কবিপুত্র রথীন্দ্রনাথকে। উনি বুঝিয়ে দিয়েছিলেন যে আগামী দিনে তোমাকে অনেকখানি দায়িত্ব নিতে হবে। তখন দেখবেন বাবার তো থাকার বড্ড অসুবিধা হবে, একা ওইভাবে রয়েছেন, হয়তো একজন কেউ সাহায্য করছেন। এত দূরে ধুধু, উত্তরায়ণের ধুধু প্রান্তর, মরু প্রান্তর। তো ওরা কী করলেন, স্বামী স্ত্রী দুজনে মিলে, তার আগে অন্য জায়গায় থাকতেন, অন্য বাড়িতে থাকতেন ওরা দুজনে মিলে চলে গেলেন। উদয়ন বাড়ির ঠিক পাশেই একটা ছোট্ট এল আকৃতির ঘর করলেন, একটা ঘর, একটা রান্নাঘর। এবং কোণার্ক আস্তে আস্তে বাড়তে বাড়তে 1918-19 থেকে দেখা যাচ্ছে 1921-22 পর্যন্ত কোণার্ক বেড়েছে। অজস্র ঘর, অজস্র ছাদের দল, এবং প্রত্যেকটি গৃহেরই যাকে বলা হয় একটা ছন্দ থেকে আরেকটা ছন্দতে যাচ্ছে, একটা লয় থেকে আরেকটা লয়ের প্রাপ্তি ঘটছে। অর্থাৎ একটা সঙ্গীতের স্বরলিপির মতো ওর জীবনের যে স্বরলিপি, তার সঙ্গে সঙ্গীতের যে স্বরলিপির যে মেলবন্ধন, সেটা যদি বুঝতে হয় তাহলে এক একটা বাড়িকে দেখতে হবে এবং তার ভিতর বাহিরকে বুঝতে হবে। এবং এই যে ত্রয়ী সংযোগ ঘটল ভারতে, আগে কখনো ঘটেনি, আগামী দিনেও মনে হয় না ঘটবে। নন্দলাল বসু, সুরেন্দ্রনাথ কর, রথীন্দ্রনাথ ঠাকুর, এই ত্রয়ী, এরা তিনজনেই কিন্তু জোড়াসাঁকোর বিচিত্রা ক্লাবের সদস্য, অর্থাৎ অবনীন্দ্রনাথ, গগনেন্দ্রনাথ, রবীন্দ্রনাথ এদের। সেইটি এবার ওরা প্রয়োগশিল্পী হিসেবে ওরা কাজ করতে আরম্ভ করলেন। কোণার্ক তৈরি হলো। কোণার্ক তৈরি হওয়ার পেছনে খুব বড় কারণ হচ্ছে তল বিভাজন। এই তল বিভাজন করছেন এবং কোণার্কে দেখবেন ঢোকার মুখে পরপর পরপর সারি সারি থামের সারি, তারপর লাল বারান্দা। লাল বারান্দার উপরে 3টে ধাপ ওপরে উঠলেন, উঠে একটা চাতাল, সেই চাতাল থেকে আবার 2টো ধাপ ওপরে উঠলেন। রবীন্দ্রনাথ ওখানে বসে লিখতেন। কাজী আপনি যখন দূর থেকে শিমুল গাছের আরও একটু দূর থেকে যখন ওটাকে দেখবেন, তার মানে একটা থিয়েটার মঞ্চের যেটাকে বলা হয়, বা সিনেমাস্কোপিক বা থিয়েটার স্কোপিক যে একটা ডেপথ তৈরি হলো। তার মানে সহজ সরলতার সঙ্গে স্থাপত্য যেমন কাঠামো এবং ভারতীয় শৈলীকে আধুনিক ভাষায় রূপান্তরিত করা যায়, যার মূল ভাষা হচ্ছে করবেল, অর্থাৎ 1, 2, 3টে ধাপ, এই করবেল করে গেছে। এবং বিন্যাসগুলো দেখলে মনে হয় যে একটা ছন্দেতে রয়েছে। এবার আরেকটা জিনিস করলেন রবীন্দ্রনাথ, যেটা জোড়াসাঁকোর বলা যেতে পারে শিক্ষা, সেটা হচ্ছে যে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির প্রত্যেকটি বাড়িরই অংশ আপনি যদি দেখেন তাহলে দেখবেন প্রযোজনাযোগ্য পরিসর, অর্থাৎ গৃহস্থাপত্য একলা নয়, গৃহস্থাপত্যের মধ্যে প্রযোজনাযোগ্য পরিসর থাকবে। কোণার্কে নটি পুজো হয়েছে, কোণার্কে বহু নাটকের রিহার্সাল হয়েছে, নৃত্যনাট্য হয়েছে, নাটক হয়েছে। তারপর দেখা যাচ্ছে রবীন্দ্রনাথের স্টুডিও, রবীন্দ্রনাথের লেখার ঘর, অতিথিরা এসে থাকছেন, সেখানে কথাবার্তা হচ্ছে এবং এদিকে পারফরমেন্স হচ্ছে। তো এটা কি বলা হলো? আধুনিক পৃথিবীতে বলা হচ্ছে এই শতকে যে যেহেতু বিরাট বায়ুচল ক্লাইমেট চেঞ্জ বা বায়ু পরিবর্তন হয়ে গিয়েছে, উত্তপ্ত পৃথিবী হয়ে গেছে, কাজে এয়ার কন্ডিশনে আবদ্ধ থাকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে এসে মুক্ত মঞ্চে আসতে হবে। যেটা জোড়াসাঁকো দেখিয়েছে, যেটা শান্তিনিকেতন দেখিয়েছে অনেক আগে, এটা দেখিয়ে দিয়েছে তারা, যেটা করা যায়।
তো কাজে এই যে প্রযোজনাযোগ্য পরিসরের সঙ্গে গৃহস্থাপত্য এবং যাকে বলা হয় অনুষ্ঠান স্থাপত্য, এই তিনটে মেলানো খুব শক্ত। শান্তিনিকেতন স্থাপত্যকে বুঝতে গেলে এই তিনটিকে বুঝতে হবে। তার মানে একটা হচ্ছে গৃহস্থাপত্য, বাস করছেন, আর একটা হচ্ছে অনুষ্ঠান স্থাপত্য। সেটা কি না, দেশ বিদেশের ব্যক্তিত্বরা আসছেন, তার জন্য মিটিং হবে। রবীন্দ্রনাথ তখন বিখ্যাত, 1913 নোবেল লরিয়েট, 1915 জাপান যাত্রী, তারপরে উনি কিছুদিন বাদেই যাবেন এতে কী বলে কনস্ট্রাকশন ভার্সেস ক্রিয়েশন বলবেন, তারপরে ইউরোপে যাবেন ক্রিয়েটিভ ইউনিটি বলতে 1921-22। এইগুলো যদি মানুষ পড়তে যায়, যখন এই বাড়িগুলো যাচ্ছে তখন করতে তখন কী হচ্ছে, যেটা অনেকটা ওই বইতেও মধুবাতা ইত্যাদিতে অনেক বিস্তারিত লিখেছি। তার মানে আমরা এবারে এতক্ষণ ধরে যে আলোচনা করছিলাম যে পরিবেশ সম্পর্কিত ধারণাটা ওনার শিলাইদহ পর্বে হয়, এবং পরিবেশ এবং পল্লী সমাজকে উনি মেলালেন, যেটা 21 শতকীয় পরিবেশ চেতনার আসল কথা, যে পিপল, ল্যান্ড, পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ মানুষ ভূমি পরিবেশের মিলন, ঐক্য। সেটা কিন্তু রবীন্দ্রনাথ করছেন 1901 সাল থেকে। তখন পৃথিবী এগুলো ভাবেনি, এখন রবীন্দ্রনাথ করছেন। কাজে এরপরে ওই যে এল আকৃতির ঘর থেকে 1921 সাল থেকে বাড়তে 1932 সালে গিয়ে উদয়ন তৈরি হলো। উদয়ন বাড়িকে যদি ভেতর থেকে যান, কখনো দেখেন, বা আমাদের করা নির্মাণ ছবি যেটা দূরদর্শন প্রযোজনা করেছে বিশ্বভারতীর সহযোগিতায়, যদি দেখেন, তাহলে উদয়নের ভিতরটা হচ্ছে ও যেন একটা মহা উপভোগ্যতার জায়গা। কত রকমের বৈচিত্র্যের সমাহার সেখানে ঘটেছে, এবং এত বৈচিত্র্যকে একই সুরের মধ্যে বেঁধে আনা এ একজন সঙ্গীতজ্ঞের কাজ, যেটা মুখ্যত রথীন্দ্রনাথ স্থপতি উদয়নের, এবং সুরেনকর এবং নন্দলাল এবং প্রতিমা দেবী, এরা কিন্তু একটা সুরে বাঁধছেন। কিন্তু কোনো পরিবেশ নির্মাণ হয়নি শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের আদর্শ থেকে চ্যুত হয়ে, বা রবীন্দ্রনাথকে না জানিয়ে। এবারে কি হলো না, উদয়ন বাড়তে দেখা গেল ভারত স্থাপত্য, তখন দেশ বিদেশে ইন্ডিয়ান আর্কিটেকচার বলতে ব্রিটিশ আর্কিটেকচার বোঝানো হতো। সেই সময় প্রতিবাদের ভাষা কিন্তু গড়ে ওঠেনি। প্রতিবাদের ভাষা গড়ে উঠেছিল তিনটি মুখ্য স্থাপত্য থেকে, ভারতবর্ষের স্বাধীন স্থাপত্য। একটি হচ্ছে উদয়ন, দ্বিতীয় হচ্ছে বিবেকানন্দের রামকৃষ্ণ মন্দির বেলুড় মঠ, তৃতীয় হচ্ছে বসু বিজ্ঞান মন্দির জগদীশচন্দ্র বসু। কাজে যখনই আমরা রবীন্দ্রনাথের কথা বলতে যাব, দেখবেন যে এই তিনজনের কথা বারবার এসেছে। তার কারণ এত বড় চিন্তানায়ক এবং কর্মী রামমোহনের পরবর্তী পর্যায়ে আর কিন্তু আসেনি, এবং এই উত্তরসূরি ওই তিনজন, বয়স অনুসারে জগদীশচন্দ্র, রবীন্দ্রনাথ ও বিবেকানন্দ, এই তিনজনই কিন্তু ভারত স্থাপত্য সম্বন্ধে, ওদের কাছে ভারত স্থাপত্য বলতে সংকীর্ণতা বোঝাতো না। ওদের কাছে ভারত স্থাপত্য বলতে বোঝাতো উদারতার শিকড় না থাকলে গাছ বেড়ে ওঠে না। এবার ডালপালা পত্র নিয়ে, পুষ্প নিয়ে, ফল নিয়ে সে পৃথিবীর আকাশে মেলে ধরবে। সেই শিকড় যদি ঠিক না থাকে, তাহলে আপনি মেলবেন কী করে? গাছ তো শক্ত হবে না। তাই কাজে ওরা শিকড়ে গেলেন 20 শতকে, যেটা আগে কেউ ভাবেনি। ওরা 20 শতকে গিয়ে শিকড়ে গিয়ে প্রবেশ করলেন। উদয়ন আস্তে 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 বেড়ে উঠছে, এবং উদয়নকে বলা হয় যেন একটা ফুলের মতো জেগে উঠছে আস্তে আস্তে আস্তে। কত অর্থ সংকট, নানান সংকট পেরিয়ে, ব্রিটিশ রাজশক্তির নানান রকম ঘাত প্রতিঘাত পেরিয়ে আন্তর্জাতিক ভারত স্থাপত্য, যাকে আমরা বলি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল আর্কিটেকচার অ্যান্ড বিল্ট এনভায়রনমেন্ট, তার সঙ্গে পরিবেশ নির্মাণ। কোনো স্থাপত্য গড়ে ওঠেনি উদ্যান স্থাপত্য বাদ দিয়ে বা প্রকৃতি স্থাপত্য বাদ দিয়ে। উত্তরায়ণ বলুন, কোণার্কি বলুন, না দেখুন আলোচনা হচ্ছিল, প্রত্যেকটি বাড়ির সঙ্গে সঙ্গে দেখবেন অসাধারণ ল্যান্ডস্কেপিং আর্কিটেকচার আছে, মুখ্যত রথীবাবুর করা। কাজে এই যে মেলবন্ধন, যেটা আধুনিক আমরা প্রযুক্তিতে 20 শতকে গিয়ে পড়াশোনা করতে গিয়ে দেখেছি, এ বিল্ডিং আর্কিটেকচার ইজ নো আর্কিটেকচার উইদাউট দ্য রোল অফ অ্যান এনভায়রনমেন্ট অর বিল্ট এনভায়রনমেন্ট, অর যাকে বলা হয় যে প্রকৃতির আমন্ত্রণ বীরভূমের মতো রুক্ষ শুষ্ক মরুপ্রান্তে গড়ে তোলা দেবেন্দ্রনাথ পেরেছেন। এবার দেখুন রবীন্দ্রনাথ পারছেন। কাজে এই যে ঠাকুর বাড়ির যে ওদের যে সৃষ্টি করার যে রহস্য বলা যায়, এটা কিন্তু এখনও আমরা উদ্ঘাটন করতে পারিনি, অনেক রিসার্চ হচ্ছে, কিন্তু আমরা উদ্ঘাটন করতে পারিনি। এই রহস্যটা ওরা কোথাও একটা ওই দা ভিঞ্চি কোডের মতো কোথাও রেখে দিয়ে গেছেন ওরা। যেমন ধরুন, আপনি কি ভাবতে পারেন যে টাইম ক্যাপসিউল 1891 সালে শান্তিনিকেতনে হয়েছে? আমি যখন বলি দেশ বিশেষে, তারপর টাইম ক্যাপসুল কনসেপ্ট 20th সেঞ্চুরি কনসেপ্ট। টাইম ক্যাপসিউল মানে একটা দেশের সময় ইতিহাসকে ধরে রাখা,
তাকে বলা হয় টাইম ক্যাপসিউল। সেই টাইম ক্যাপসিউল হয়েছে কখন? 1890 সালে উপাসনা মন্দিরের ভিটে, যার ঘটনা আপনারা আমার শান্তিনিকেতন স্থাপত্য বিশ্বভারতী বইতে পাবেন, একদম তত্ত্ববোধিনী পত্রিকা ছাপানো আছে। আমরা তো ছাপানো ছাড়া কোনো তথ্য ছাড়া কথা বলতে পারি না, কাজে এগুলো করছেন। তার মানে বুঝতে হচ্ছে যে ওরা যখনই যে জিনিসটা করছেন, শিল্প বলুন, সাহিত্য বলুন, নাটক বলুন, সংস্কৃতি চর্চা, সঙ্গীত বলুন, স্থাপত্য বলুন, সেটা কিন্তু একদিকে যেমন দেশজ, লোকজ, ভূমিজ, আবার আরেক দিক থেকে আন্তর্জাতিক। এটা এখন আর বড় দেখি না। এটা আমরা আমাদের নিজেদের সত্তাটাকে বিকিয়ে দিয়েছি। আমরা এখন বিদেশ থেকে ধার করা স্থাপত্য কপি পেস্ট করে বাড়ি করছি। নিউ টাউনে যান, রাজারহাটে যান, একটা শহর দেখুন, দেখবেন সবই কপি এবং পেস্ট। কত অরিজিনাল আর্কিটেক্ট দেখতে পান। কাজে অরিজিনাল আর্কিটেক্ট দেখতে গেলে এই তিনজনের কাছে যেতে হবে: রবীন্দ্রনাথ, জগদীশচন্দ্র বোস, বিবেকানন্দ। আমরা কি পেলাম? স্থাপত্যিক ভাষা, ভারতীয় শৈলী, আন্তর্জাতিক শৈলী। এখানেও কিন্তু দেখুন, যদি উদয়ন ঢোকার মুখে খুব বড় লাল চাতালটা দেখেন এবং দুটি বারান্দা মাঝখানে দুটি বৌদ্ধ যুগের যে স্থাপত্যিক কলাম, তার মাঝখানেইতে বসে উনি পৃথিবীর কাছে শেষ অভিভাষণ দিয়েছিলেন বা পড়া হয়েছিল। কীর্তিমোহন সেন পড়েছিলেন দ্য ক্রাইসিস ইন সিভিলাইজেশন, সভ্যতার সংকট। তাহলে দেখা যাচ্ছে যে ওনার জীবনের উপান্ত পর্যন্ত আবার 21-22 থেকে উদয়ন, আবার প্রযোজনাযোগ্য পরিসর, গৃহস্থাপত্য, রিহার্সাল রুম এবার চলে এলো উদয়নে। আগে রিহার্সাল রুম ভেতরে আসে, এইবার এলো রিহার্সাল রুম, ওয়ার্কশপ, স্টুডিও, আর্কিটেকচার এবং কি এলো অতিথিশালা। যেটা আপনারা বলছেন স্বাধীন দেশে আচার্য ওই বাড়িতে থেকেছেন। পৃথিবীর বিদগ্ধ ব্যক্তিত্ব, দেশ বিদেশে বিদগ্ধ ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ জীবৎকাল মানে 1940-41 অব্দি তারা এসে থেকেছেন। তার মানে তারা থাকছেন মানে কি? যদি তার ইন্টেরিয়ারটা দেখেন, তার আসবাবপত্র, তার সজ্জীকরণ এবং তার ছন্দ, পর্দা এবং তার হাতের কাজের যে নিদর্শন, রবীন্দ্রনাথ পেইন্টিং দিয়ে প্যানেলিং করা এবং মাদুর দিয়ে, শীতল পাটি দিয়ে ড্যাডো তৈরি করা, সেটা অবশ্য জোড়াসাঁকো থেকে হয়েছে, বিচিত্রা পর্ব থেকে। ওটা বিরাট পর্ব ওনার বিচিত্রা। তো সেটা এসছেন এখানে। এবারে কি হলো না, এই তিনজন শুধু নয়, এই চারজন শুধু নয়, অর্থাৎ নন্দলাল, সুরেনকর, রথীন্দ্রনাথ এবং প্রতিমাদিনী। এবার যুক্ত হলেন কে? রামকিঙ্কর। এবার যুক্ত হলেন কে? না তেজেশচন্দ্র সেন। এবার যুক্ত হলেন প্রাচ্য থেকে এলেন কোনোসান এবং কাসাহারা। এটা খুব বড় জিনিস, কিন্তু এটা খুব বড় যোগদান হলো। তার মানে একটা প্রাচ্য শৈলী হলো। এরপর 1922 থেকে যুক্ত হলো কে না আর্থার গেডেস, প্যাট্রিক গেডেসের ছেলে। তিনি কোথা থেকে এলেন? এডিনবরা থেকে। এবার তারপরে কিছু সময় পরই দেখবেন এলমার্স আসছেন। তার মানে দেখা যাচ্ছে ক্রমশ উদয়নকে ঘিরে একটা আন্তর্জাতিক তৈরি হচ্ছে এবং তারা প্রত্যেকে খুব পরিশীলিত ভাষায়, স্থাপত্যিক ভাষায়, কথোপকথনে তারা বুঝতে পারছেন এখানে একটা বৌদ্ধিক আভিজাত্যের স্পর্শ রয়েছে, যেটাকে আমরা 21 শতকে খুঁজে বেড়াচ্ছি এনভায়রনমেন্টাল ডিজাইন। অর্থাৎ একটা পরিসর বা ডিজাইন সৃষ্টিশীলতাকে কতখানি উদ্বুদ্ধ করতে পারে। কেউ যদি কখনো উত্তরায়ণের বাড়িঘর ধরে ভেতরে বাইরে আধ ঘন্টা বসে থাকেন, দেখবেন তার মনের মধ্যে একটা প্রশান্তি, একটা পরিবর্তন, একটা সৃষ্টির অভিমুখী যাচ্ছে মনটা। কেন? তার কারণ এটা একটা আকর্ষণের ঘটনা, যেখানে কোনো ট্যাবলেট নেই, মানে কোথাও বলা নেই প্লাকে যেটা এই। তার মানে কোণার থেকে উদয়নের বিস্তার হলো, সেটা হচ্ছে যে স্থাপত্য নিজের কথা নিজেই বলবে। রবীন্দ্রনাথ চিত্রশিল্প সম্বন্ধে বলেছেন, নিজের পেন্টিং সম্বন্ধে। একটা চিত্রশিল্প যদি নিজের কথা নিজে না বলতে পারে, তাহলে তার কোনো শিরোনাম দিয়ে কোনো ব্যাখ্যা করার লাভ নেই, সে নিজেই ব্যাখ্যা করবে। কারণ স্থাপত্যও তাই। উদয়নের সময়কাল দেখলেন এবং তার নির্মাণ কাঠামো বললাম খুবই বৌদ্ধিক, মানে যেটাকে বলা হয় বুদ্ধিস্ট আর্কিটেকচার, বৌদ্ধ স্থাপত্য বা বৌদ্ধিক স্থাপত্য বলা যেতে পারে। তার স্পর্শ রয়েছে। আবার ওরিয়েন্টাল আছে, মানে ওই যে গোল জানলা, ফুলমুল জানলা, গুজরাটি ধাঁচের জানলা, বিভিন্ন ধারার পরীক্ষা নিরীক্ষা হয়েছে আর কি। সেই স্থাপত্য গড়ে উঠল। প্রথমে 1 তলা, তারপর 2 তলা, তারপর 2.5 তলা, তারপর 3 তলা। এবং প্রতিটি বাড়ির মধ্যে দেখা যাচ্ছে এক একটার সঙ্গে এক একটা বৈচিত্র্য পাল্টে যাচ্ছে, কিন্তু অথচ সামঞ্জস্য হারানো। যদি উদয়ন বাড়ির সামনে কখনো দাঁড়ান, বাঁ দিক থেকে ডান দিকে দেখেন, ডান দিক থেকে বাঁ দিকে দেখেন, দেখবেন একটার সঙ্গে একটা কোনো মিল নেই, আপাত দৃষ্টিতে মিল নেই।
একটা রং আলাদা, তো একটা রং কালো টেরাকোটা সাদা, একটা হচ্ছে ভার্মিলিয়ন রেড, একটা বার্নিশ করা, পালিশ করা, মানে এই যে পুরো বৈচিত্র্য, এবং সেখানে একটা এখানে দ্বিমাত্রিক, এখানে ত্রিমাত্রিক, এরা হচ্ছে। তো ধরো আমরা তখন আজও করে উঠতে পারলাম না, 21 শতক করে উঠতে পারলাম না। তো একই বাড়ির সামনে 6 রকমের 6টা জানলা, 6 রকমের দরজা, ওই পারলাম না। তো তাহলে কোথায় আটকাচ্ছে আমাদের? আমাদের আটকাচ্ছে চিন্তা শক্তিতে, কল্পনা শক্তিতে। আমরা এইখানে ওদের কাছে এখনো ছাত্র রয়ে গেছি, 21 শতক ওদের কাছে ছাত্র। এই হলো উদয়ন। এবং উদয়নের পিছনটা দেখুন, উদয়নের পিছনে বিস্তৃত বাগান, উদ্যান। সামনে কি হলো? উত্তরায়ণ বাগান। একই সাথে দুদিকে বাগান বেড়ে উঠছে। এবং পরবর্তী পর্যায়ে উদয়নের পিছনে কি পাবেন? চিত্রভানু, গুহাঘর, পম্পা সরোবর। কিন্তু তার আগে গড়ে উঠল হচ্ছে কোণার্ক বাড়ি। উদয়ন বাড়ি শেষ হওয়ার পরপরই গড়ে উঠলেন, উনি শিরে চলে গেলেন, যাকে বলা হয় একটা অসামান্য ভারত স্থাপত্য শিল্প এবং নির্মিত পরিবেশ উদয়ন। সেখান থেকে চলে গেলেন একেবারে মাটির স্থাপত্যে। কেন গেলেন এবার এটা বলব। যে কোনো কারণেই হোক না কেন, শ্যামলীর যে ভাবনার যে প্রথম সূত্র, সেটা কিন্তু পাওয়া যায় সুরুলকুঠি বাড়িতে। উনি সুরুলকুঠি বাড়ির 3 তলায় থাকতেন। উনি ছাদ ঘর খুব পছন্দ করতেন। সব বাড়িতে দেখুন ছাদ ঘরের মজা আছে, জোড়াসাঁকোতেও তাই। ওই ছাদ ঘরে থাকতেন, মানে কুঠি বাড়ির 3 তলায় ছাদ ঘরে। তো ওই পর্যায়েতে উনি দূরে বিস্তৃত শ্যামলাকীর্ণ শস্যক্ষেতের মধ্যে গ্রামের মানুষের কুটির দেখতেন, প্রাণ ফিরে পেতেন। ওই সময় একটি কবিতা এলো, সুরবসন, এই যে কালো মাটির বাসা, শ্যামল সুখের ধান, শ্যামল সুখের ধরা না ধারা, ধরা এইখানেতে। এই যে বলছেন এইখানেতে, এইখানেতে কিন্তু কবির কথা, মানে শুধুমাত্র একটা শব্দ চয়ন নয়। এইখানেতে হচ্ছে একটা প্রত্যয়, গভীর প্রত্যয়। এইখানেতেই আছে। তখন উনি বলেন এতটা যখন হলো, এবার যদি দেখুন আপনি যদি শান্তিনিকেতন গৃহ, উপাসনা গৃহ, ছাতিমতলা, তারপরে নূতন বাড়ি, তারপরে ধরুন দেহুলি, তারপরে কোণার্ক, তারপরে উদয়ন করতে করতে আসছে, মানে এক একটা যেন পরিচ্ছদ তৈরি হচ্ছে, একটা পর একটা চ্যাপ্টার আসছে। এবারে বলে যেন মাটির বাড়িতে থাকবো। এবং কীরকম মাটির বাড়ি? যা কিন্তু তখন ভারতবর্ষে কোথাও পরীক্ষিত হয়নি। মাটির ছাদ, মাটির দেওয়াল হয়েছে, মাটির দাওয়া হয়েছে, মাটির পাঁচিল হয়েছে, মাটির ছাদ হয়নি। মাটির ছাদ 21 শতকে বলা হয়েছিল স্টেবিলাইজ আর্থ আর্কিটেকচারের মস্ত বড় এক্সপেরিমেন্টেশন। সেটা জার্মানিতে গড়ে উঠেছিল। রবীন্দ্রনাথ করেছেন, ভাবনাটা ভেবেছেন 32-33 থেকে। এবং এই বাড়ির পার্সপেক্টিভ ড্রয়িং করেন নন্দলাল, বিস্তারিত ডিজাইন তৈরি করেন সুরেনবাবু। এবং বাড়ির যে মিক্সড ডিজাইন, মানে কোন উপাদান দিলে শুধু মাটির ছাদ করলেই হবে, থাকবে কী করে, মাটির দেওয়াল কীভাবে থাকবে, সেটা করলেন রথীন্দ্রনাথ। কারণ তিনি একটা খুব বড় এগ্রিকালচারাল হর্টিকালচারিস্ট কেমিস্ট অলসো। তিনি ল্যান্ড মানে সয়েল সায়েন্স খুব ভালো বুঝতেন, উনি খুব ভালো করে জানতেন উনি। কাজে সেইটা মিশ্র উপাদান করলেন। এবং আলকাতরা এলো, এবং দেখবেন ঢোকবার মুখে অযোধ্যা যে চৈত্য দেখেন, চৈত্য, সেই চৈত্য স্থাপত্যের ওটা রক কাট আর্কিটেকচার, আর এটা হচ্ছে মাড কাট আর্কিটেকচার। একটা রক কাট আর্কিটেকচার ভারতের মানে বিদগ্ধ ঐতিহ্যের শৈলী। সেখান থেকে রবীন্দ্রনাথ 1934-35 নিয়ে এলেন মাড কাট আর্কিটেকচার। এটা তো খুব বড় অধ্যায় ওর জীবনে, মাড কাট আর্কিটেকচার। এবং সেখানে কি করলেন রামকিঙ্কর, ওই রিলিফ আর্কিটেকচার করলেন, রিলিফ স্কাল্পচার করলেন, অর্থাৎ চিজল আউট করলেন সমতালি। তুই চৈত্য দুধারে দেখবেন যে বৌদ্ধিক মানে রিলিফ ভাস্কর্য আছে। এখানে রিলিফ ভাস্কর্য এলো, কিন্তু এলো মাটি, সমতালি। এই সময় রবীন্দ্রনাথ যেটা করলেন, এই যে আমাদের সমাজের কথা বললাম, যে নির্মাণ সমাজ উনি তৈরি করেছেন, তার সঙ্গে এবার সাঁওতাল সমাজকে যুক্ত করলেন সরাসরি। সাঁওতাল সমাজ এবং গোয়ালপাড়া গ্রামের সমাজ, এই প্রথম পল্লী সমাজ, শান্তিনিকেতন সমাজ, আন্তর্জাতিক সমাজ, প্রাচ্য প্রতীচ্য সমাজ মিলিতভাবে একটি শ্যামলী স্থাপত্যতে একত্রীকরণ হলো, মিলল এসে। এই শ্যামলী বাড়ির দেওয়ালে উনি এক্সপেরিমেন্টেশন করলেন। কি এক্সপেরিমেন্টেশন করলেন না, মাটির হাঁড়ি সেটিং করলেন। সেটা আমরা আমার বইতে পেয়েছেন, সেই সময় ক্যাশ বই, সেখান থেকে আমরা পেয়েছি এমারত খাতায়। এটা অসাধারণ, যাকে বলা হয় ভীষণ পরিশীলিত, মাপজোপ করা একটা পরিবার। দেখলে মনে হয় কবি, দেখলে মনে হয় মস্ত বড় নাট্যকার, দেখলে মনে হয় দার্শনিক ভাবুক, দেখলে মনে হয় অমুক, দেখলে মনে হয় তমুক, কিন্তু ভেতরে যেটা ওদের রয়েছে সেটাকে বলা হয়, আমি বলতে খুব খুশি হই এটা বললে, যে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির গ্রামার।
জোড়াসাঁকো ঠাকুরবাড়ির গ্রামারটাকে বুঝতে পারলে ওর স্থাপত্য, পরিবেশ নির্মাণ এবং ওর সৃষ্টি রস এই একত্রীকরণ করা যায়। এই নিয়ে অনেক কাজ করার আছে, অনেক কাজ করার। আমি কিছুটা চেষ্টা করেছি, আপনারা এবার এগুলো করবেন, এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। অনেক অনেক একত্রীকরণ আছে। কী গ্রামার? প্রত্যেকটি বাড়ি, প্রত্যেকটি সময় ওদের হিসেবের খাতা থাকতো, যেটা নিয়ে প্রশান্তদা কাজ করেছেন রবিজীবনী। তেমনি এমারত উত্তরায়ণ এমারত খাতাটা পাওয়া গেছিল। সেই এমারত খাতাতে কোনার বাড়ি থেকে শেষ বাড়ি আপনার উদিচি পর্যন্ত পুরো নির্মাণ, কোনটা কত টাকায় কেনা হচ্ছে, কি করা হচ্ছে, কে মিস্ত্রি, ধনকেষ্ট মিস্ত্রিকে কাঠের কাজের জন্য দেওয়া হচ্ছে, তার সমস্ত নাম পাবেন। তো এটা তো হিস্ট্রি অফ আর্কিটেকচার। সেটা কি হিস্ট্রি? না, সমাজের ইতিহাস, সমাজের ইতিকথা। আমি যখন ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তাম, যাদব ইউনিভার্সিটিতে, 70 দশক খুব কঠিন সময় কলকাতা বা পশ্চিমবঙ্গে বা ভারতে। রবীন্দ্রনাথ একটা আইভরি টাওয়ারে বসে থাকা কবি, এসব শুনেছি, কত রকম ব্যঙ্গ শুনেছি, অবাক হয়ে যেতাম। তাই হয়তো তাই সেটাই অভ্যস্ত হয়ে গেছিলো সমাজ। তারপরে যখন একটু গবেষণা করে দেখতে গেলাম যে এইরকমভাবে মাটিতে নেমে এসে মাটির কথা বলা, স্বয়ং মাটি হয়েছেন, মৃত্তিকা হয়েছেন, আর তো কোনো ব্যক্তিত্বকে পাচ্ছি না ভারতবর্ষে। কোথা থেকে কোথায় এলেন উনি? এবং সেখান থেকে একটা যেমন নির্মাণ বা শান্তিনিকেতন একটা পরিকর সমাজ তৈরি করলেন রামকিঙ্কর, কত বড় মেধা শিল্পী, তাকে স্থাপত্য দিয়ে গেলেন। হ্যাঁ, তেজেশচন্দ্র সেন, তিনি প্রকৃতিবিদ্যা পড়তেন, তার জন্য তালধ্বজ কোটি, তার নিজের ডিজাইন, এবং তাকে নিয়ে এলেন উদ্যান স্থাপত্যতে। রথিবাবু, কোনো স্থানকে কত ব্যক্তিত্ব এখানে যুক্ত হয়েছে, মানে করলে আর একটা বড় বই হয়ে যাবে, সেদিকে আর যাচ্ছি না। শ্যামলী যেটা করলেন উদ্ভাবনা, তখন ভিতরের যে শোবার বসবার জায়গা ছিল সেগুলো কিন্তু ছিল মাটির বেদিতে উনি শুতেন এবং কোনো দরজা রাখেননি। আর একটা রহস্য আছে, আমি এরকম রহস্য যখন অ্যাডভাইজার পদে এতে কাজ করেছি অনেক বছর ধরে, তখন দেখেছি অনেক রহস্য আমরা আবিষ্কার করেছি। যেমন ধরুন, আপনি যদি শ্যামলী বাড়ির দরজার সামনে এসে দাঁড়ান, যেন বিখ্যাত ছবি আছে রবীন্দ্রনাথ, তো ওটা ভাববেন না, ওর কল্পনা করেন উনি দাঁড়িয়ে আছেন, ভয়ে ভয়ে ওখান থেকে একটা সুতো টানুন, ওর পায়ের তলা থেকে একটা সুতো টানা সুতোটা নিয়ে যান, গিয়ে দেখবেন সেইটা গিয়ে মিলছে চৈত্যতে, অর্থাৎ পাঠভবনের সামনে যে চৈত্য, মাটির বাড়িতে, ওই হচ্ছে প্রথম মাটির ছাদ, যেটা 30-এর দশকে নন্দলাল সুরেনকর করেছেন, চৈত্য। তার মানে এখানে একটা মাটির স্থাপত্য পূর্ণাঙ্গ হলো, বাসযোগ্য, ব্যবহারযোগ্য, প্রযোজনাযোগ্য, অনুষ্ঠানযোগ্য, তাই তো? সেটা গিয়ে সুতো ফেলে চৈত্যতে গিয়ে পড়ছে। এবার রবীন্দ্রনাথ করলেন রতনকুঠি, রবীন্দ্র পরিকর, মানে শান্তিনিকেতন সমাজ করলেন রতনকুঠি, তাই তো? সেটা কি অতিথিগৃহ, টাটা এগিয়ে এলেন এটার জন্য, এগিয়ে এলেন, সেটা হল প্রথম বড় অতিথিগৃহ, আজও সেটা সচল। এবং সেখান থেকে যেটা সোজা সুতো টানেন, তাহলে সেটা গিয়ে পড়েছে প্রথম শান্তিনিকেতন অতিথিগৃহ, শান্তিনিকেতন গৃহতে। এটা কি বলবেন আপনি? এর ব্যাখ্যা পাওয়া খুব শক্ত। একে আমরা বলি ঠাকুর বাড়ির কোড, সে কোডটা সিল করা হয়ে আছে, সেটা এখনো মানে খোলা যায়নি যে কোডটা কী, ওদের কী কোডটা ছিল। তার মানে একে বলা হয় স্থান নির্বাচন, যাকে পরিভাষায় বলা হয় বিল্ডিং ওরিয়েন্টেশন। সেই বিল্ডিং ওরিয়েন্টেশন ইজ অলসো এ পোয়েট্রি ইন শান্তিনিকেতন। আমরা যেমন এটাকে বলি একটি অঙ্কবিদ্যা, শান্তিনিকেতন স্থাপত্য সেটা নয়, সেখানে কাব্যবিদ্যা, কবিতার মতো লিরিক্যাল। ছন্দকে আছে, কিন্তু ছন্দের অন্তর্মিল আছে, বা ছন্দ শব্দ থেকে শব্দ যাওয়ার সময় ছন্দটা পিছনে তলায় এসে যাচ্ছে, ওপরে শব্দটা আসছে, কিন্তু ভেতরে একটা ছন্দ থেকে যাচ্ছে। এই যে ছন্দ সৃষ্টি করছেন, ছন্দ উঠছে, ছন্দ নামছে, ছন্দ অনেক সময় তলায় চলে যাচ্ছে, ছন্দ ওপরে উঠে আসছে। তার মানে যেটা উনি বলেছিলেন জীবনে, কি বলেছিলেন? আই হ্যাড ওনলি ওয়ান ট্রেনিং ইন মাই লাইফ, দ্যাট ট্রেনিং ওয়াজ রিদম। কাজী রিদম ধরে যদি শান্তিনিকেতন স্থাপত্যকে দেখতে চান, কেউ যদি দেখে, তবে হুবহু প্রত্যেকটি যেন মনে হয় স্থাপত্যিক সময়ের স্বরলিপি। এটাকে বাজাতে হবে, এটা 21 শতকে পৃথিবীর কাছে বাজাতে হবে। না বাজালে অর্গানকে বোঝা যায় না, না বাজালে পিয়ানোকে বোঝা যায় না, পিয়ানোর রিডের মতো এগুলো। তাই এইটা করলেন, ইনসুলার বল তৈরি করলেন, অর্থাৎ মাটির দেওয়াল সাজালেন, সেখানে বাস করতে আরম্ভ করলেন, এবং একটা বিশাল অর্ধবৃত্তাকার চাতাল আছে, তার পাশে চাপা গাছ, কাঠচাপা গাছ, এবং কাঠচাপা গাছ, অর্ধবৃত্তাকার চাতাল, চৈত্য, মাটির ঢালু ছাদ, এবং রামকিঙ্করের কাজ, এবং আলকাতরা এবং গৈরিক, বাড়িটার রং গৈরিক আভিজাত।
আলকাতরা, কি অসাধারণ, তাই না? আর নন্দলালের দল প্রতিটি বাড়ির প্রতিটি দেওয়ালে 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 ওরা শিল্প করেছেন বা রিলিফ বা স্কাল্পচার করেছেন, রিলিফ ভাস্কর্য করেছেন। কাজে দেখা যাচ্ছে আরেকটা জিনিস পূর্ণরূপে ওনার সময় শান্তিনিকেতনে তৈরি হলো, আর্ট ইন আর্কিটেকচার দুই বোন রূপে দেখা দিল, যেটা আজও আমরা পৃথিবীতে খুব একটা করে উঠতে পারি না। এই যখন দেখছে তখন মনে হচ্ছে যে এখানে আর্কিটেকচার, এখানে আর্ট, ওইটা মিলছে এটা মিলিয়েছেন ওরাই হচ্ছে আর্ট ইন আর্কিটেকচারের প্রবক্তা 20 শতকের ভারতবর্ষ। এই অবধি শ্যামলীতে বিদগ্ধরা থেকেছেন। এরপরে যাব আমরা পুনশ্চ। শ্যামলীকে কি বললেন না, আমার শেষ বেলাকার ঘরখানি রেখে যাব মাটিতে, নাম দেব শ্যামলী। এবার শ্যামলীতে কিছুদিন বাদে দেখা গেল যে ওনার ছবি আঁকার অসুবিধা হচ্ছে। তখন চিত্র হিসেবে বিখ্যাত, পৃথিবী বিখ্যাত 1930 প্যারিসে সানুতে ওর এক্সিবিশন হয়েছে। উনি বলেন আমাকে একটা ছোট্ট ঘর করে দাও, তোমরা সুরেনবাবুকে বললেন, রতিবাবুকে বললেন, নন্দলালকে বললেন ঘর করে দাও, আমি ওখানে শুধু ছবি আঁকার সরঞ্জাম নিয়ে যাবো, একটি ঘর করো। এই একটি ঘর থেকে পুনশ্চ বা যাকে বলা হয় চিঠি পোস্টকার্ডের তলা লেখা হতো পোস্টস্ক্রিপ্ট, সেই নাম দিলেন পুনশ্চ। তার মানে শেষ বেলাকার ঘরখানি আর হলো না, ঘরখানিটা পুনশ্চতে গিয়ে প্রবেশ করলো। কিন্তু এবার এলো ব্রিক আর্কিটেকচার ফিরে এলো। এবার একতলা বাড়ি, শিল্পমণ্ডিত ইটের অসামান্য ফর্ম বা আকারায়িত থাম, এবং দুদিকে চাতালের দুদিকে দুটো জানলা দেখতে পাবেন। এটা মডার্ন আর্কিটেকচার বলা হয় ইনস্টলেশন আর্ট, প্রতিস্থাপন শিল্প। রবীন্দ্রনাথ একটা দেওয়াল নেই, দুটো জানলা করলেন কেন? ভাববার কথা। কারণ আমাদের ভাবতে হয়েছে, যারা ভাববে তারা লাভবান হবে, আর যারা ভাববে না তারা তাদের মতন থাকবে। এখন মনে রাখতে হবে রবীন্দ্রনাথ একদম বিশ্বভাবুক, বিশ্বচিন্তক, আসমানদারির লোক। তিনি ভাবুক গোষ্ঠী তৈরি করেছেন। কোনো ভাবুক গোষ্ঠী তার তৈরি হলো না ভারতবর্ষে। ভাবুক সমাজ কোথায়? চিৎকৃত সমাজ, অনেক বড় বড় কথা বলছি। ভাবুক সমাজ কোথায়? উনি ভাবুক সমাজ গড়লেন। কি সহজে করছেন, বললেন আমি ভোরবেলা সূর্য ওঠার আগে ওকে উঠতে হয়। কোনোদিন সূর্যের কাছে হার মানেননি, সারা জীবন অপেক্ষা করেছেন, পূব আকাশের কোণে তাকিয়ে চুপ করে থাকেছেন ধ্যানস্থ, কখন তুমি উঠবে, কখন তুমি আমাকে দর্শন দেবে। তো সেইটা পূব দিকে তাকিয়ে বসতেন, তারপরে চা খেতেন, লিখতে আরম্ভ করতেন। সূর্যের তাপ বেড়ে যেত। সুরেনবাবুকে বললেন, সুরেন একটা কিছু করা যায় না? ওই একটা জানলায় পাল্লা এলো, সূর্যের প্রখর তাপ থেকে একটুখানি ছায়া। রতিবাবু সেখানে একটা লতানে গাছ তুলে দিলেন উপরে। এ যেন একটা সম্মিলিত স্থাপত্য ভাস্কর্য শিল্প গড়ে উঠছে, সিম্ফনি, অর্কেস্ট্রেশন যেটাকে বলা হয়। সেটা রতিবাবু একটা লতানে গাছ তুলে দিলেন। হ্যাঁ, এবার নন্দলাল বললেন শুধু লতানে কেন দেবে, দেওয়ালটাকে একটা পরিশীলিত করে দাও। ও দেওয়ালটা পরিশীলিত হয়ে গেল। তার মানে অর্ধবৃত্তাকার বারান্দা, একটা জানলা উঠলো। কিছুদিন মাঝে মনে হলো অসামঞ্জস্যেরও একটা সামঞ্জস্য আছে। রবীন্দ্রনাথ তিনি সারাটা জীবন হারমোনাইজ করতে করতে গেছেন, সব কিছুর মধ্যে হারমোনাইজেশন, এভরিথিং। তার চলা, তার কবিতা বলা, তার কথন, তার পড়ানো, তার হাঁটা, তার স্পন্টেনিয়াস বলে যাওয়া। ইনার আইতে অ্যান্ড্রু রবিনসনকে বলছেন সত্যজিৎ, যে তখন তিনি মানিক কলা ভবনের ছাত্র। অ্যান্ড্রু রবিনসন জিজ্ঞেস করছেন যে আপনি রবীন্দ্রনাথ অত কাছে, আপনার বাড়ির সঙ্গে এতখানি পরিচিতি, তা আপনি যেখানে রবীন্দ্রনাথ বসতেন সেখানে যেতে পারেন না? আমরা একটু দূরে দূরে থাকতাম। কিন্তু একটা কথা তোমাকে বলতে পারি, যখন তিনি আলাপ আলোচনা করতেন তখন টানা বলে যাচ্ছেন, কোথাও যেন মনে হচ্ছে না বলার মধ্যে কোথাও ছন্দপতন ঘটছে, কোথাও সুর বা কর্ডে কোথাও ব্যাঘাত ঘটছে, ওঠা নাও হচ্ছে। যে এইটা হচ্ছে ওর জীবন। এই জীবনে প্রাণিত হয়ে গেছেন একটা শান্তিনিকেতন, শ্রীনিকেতন শিল্পী সমাজ। সেখানে গ্রামবাসীরাও আছে, পল্লীবাসীরা, সাঁওতাল সমাজ, প্রাচ্য পাশ্চাত্য সবাই যুক্ত হলেন। মনে রাখতে হবে আন্তর্জাতিক ক্ষেত্র হচ্ছে ওইটা। প্রথম ভারতবর্ষের আধুনিক ডিজাইন যাকে বলা হয়, পরীক্ষিত ল্যাবরেটরি হচ্ছে শান্তিনিকেতন, এবং উত্তরায়ণ তার মধ্যে শ্রেষ্ঠ। সেই জন্য আরেকটা জানলায় কাজে লোকেরা যখন দেখে, আমি জানি না তারা জিজ্ঞেস করে কিনা, যে আচ্ছা এখানে একটা এরকম জানলা, এখানে একটা জানলা, শুধু জানলা কেন? দেয়াল থাকলেই তো জানলা হয়, শুধু জানলা কেন? তার মানে একটা ইনভেস্টিগেটিভ মাইন্ড, এনকোয়ারি মাইন্ড, অর্থাৎ আমি জিজ্ঞাসা করবো, আত্মজিজ্ঞাসা তৈরি হবে। একটা স্থাপত্যের কাছের মধ্যে দিয়ে তাজমহলের সামনে দাঁড়ালে
কি একটা বিষ্ণু মন্দিরের সামনে দাঁড়ালে, কি একটা চার্চের সামনে দাঁড়ালে কত জিজ্ঞাসা হয়। এই যে স্টেন গ্লাস এরকমভাবে বলেছেন, এই যে তাজমহলের শ্বেতপাথরের মধ্যে এতগুলো বলেছেন, এই যে বিষ্ণু মন্দিরের টেরাকোটাতে এত কথা বলেছেন, এটা ওরা গল্প বলতে চাচ্ছেন, স্টোরি টেলার। এটা শুধুই একটা আপনার টেরাকোটা টালি তা তো নয়, স্টোরি লাইন তো। রামায়ণ বলছে, মহাভারত বলছে, এগুলো বলছেন তোরা। তো কাজে শান্তিনিকেতন একটা স্টোরি লাইন তো, ইটস এ স্টোরি টেলার। সেটা লোকে জিজ্ঞেস করে, তার মানে আপনার একটা ইনভেস্টিগেটিভ মাইন্ডকে তৈরি করছে। আমার মতো একজন নিরেট স্টিল স্থপতি বা ইঞ্জিনিয়ারকে শান্তিনিকেতন নমনীয় করলো কীভাবে? ওইভাবেই করলো, আমার ইনভেস্টিগেশন তৈরি হলো। 92-93 থেকে প্রথম লিখতে আরম্ভ করলাম। প্রথম প্রবন্ধ আমার বাংলায় সাগরময় ঘোষ ছাপিয়েছিলেন দেশ পত্রিকায় বিশেষ নিবন্ধ হিসেবে। তখন দেশ পত্রিকায় মাঝখানে 2টি পাতা থাকতো কালার, মনে আছে কিনা জানি না, সেই কালারে ছাপা হয়েছিল শান্তিনিকেতন স্থাপত্য, নির্মিত পরিবেশ ও রবীন্দ্রনাথ। সেই কাজে ইনভেস্টিগেশন করলে দেখবেন যে একটা তো বললাম পুনশ্চ বাড়ির ওই যে একটা আশ্চর্য ছন্দ তুললেন, এই জানলা ও জানলা, অর্ধাকৃতি ছাতা এবং ছাদ নেই, ছাদ আছে, জানলা দিয়ে জানলা থাকে, মানে পারগোলা আছে, মানে ক্লাইম্বার মানে লতা পাতাটাই হচ্ছে ছাদ হয়ে গেল। তো কাজে ভেতরে ঘর, ভেতরে মানে প্রশস্ত স্কোয়ারিশ ঘর, আর চতুর্দিকে জানলা। এই যে তার মানে পুনশ্চ থেকে শ্যামলীতে আসাটা, শ্যামলী থেকে পুনশ্চতে আসাটা ওনার একটা পোস্টস্ক্রিপ্ট বা আর একটা যেন চ্যাপ্টার। সেই চ্যাপ্টারটা অদ্ভুত চ্যাপ্টার, একটা মৃত্তিকা স্থাপত্য থেকে আবার ইটের স্থাপত্যে এলেন, এসে পরিবেশের সঙ্গে মিলিয়ে দিলেন, পরিবেশ স্থাপত্য হয়ে গড়ে উঠল। এখান থেকে উঠল উদীচীর ভাবনা। পুনশ্চ থেকে উদীচীতে আসা একটা যাত্রা। এই যাত্রাপথে ওর স্থাপত্যিক গানও তার সঙ্গে সঙ্গে চলল, সাথী হলো। জীবনের সঙ্গে স্থাপত্যের সঙ্গে নিজস্ব সৃষ্টি এবং শান্তিনিকেতন সমাজ ততদিনে প্রতিষ্ঠিত, বিশ্বের কাছে প্রতিষ্ঠিত, সেটাকে একত্রীকরণ করা, এটাকে বলা হয় ইঞ্জিনিয়ার্ড ট্রুথ। একটা সত্যকে সঙ্গবদ্ধ করে একটা সিম্ফনিতে, অর্থাৎ একটা মেলোডিতে নিয়ে আসা। এই মেলোডিটা সন্ধান করলেন যে একটা উত্তরণ ঘটাবে শ্যামলী, পুনশ্চ এবং উদীচী পূর্বমুখী বাড়ি। শ্যামলী ছিল দক্ষিণমুখী, পুনশ্চও তাই। আবার উনি পূবমুখী ফিরে গেলেন, পূব দিগন্তের দিকে, ওনার প্রিয় পূব দিক। কোথায় পূব দিকে বাড়ি করেছিলেন, দোতলায় থাকতেন? আপনাদের নিশ্চয়ই মনে আছে, সেটা হচ্ছে উনি করেছেন দেহুলি দোতলায় থাকতেন। সবসময় বলেছে আমার একটি মাত্র ঘর দরকার, একখানি মাত্র ঘর। তাহলে তিনি কিন্তু তার ব্যাপ্তি বিশ্ব চরাচরের মধ্যে, তার ব্যাপ্তি সারা পৃথিবী তাকে স্বীকার করে নিয়েছেন। কিন্তু তিনি মনে করেছেন বারবার যে আমার একখানি মাত্র ঘর, সহজ সরল সুন্দর। কাজে সেইটার জন্য উনি চলে গেলেন দোতলায়। এবং সত্যি কিন্তু উদীচী একটা স্থাপত্যিক বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে একটা বিরাট পরীক্ষা নিরীক্ষা, যে একটা বাড়ি তৈরি হচ্ছে শুধু দোতলা দিয়ে এবং সঙ্গে লাগানো সিঁড়ি। এবং এই একটা সিঁড়ি প্রথম এলো, মানে উত্তরায়ণ শৈলীর প্রথম সংযোজন ঘটলো। উত্তর ভারতীয় স্থাপত্য দেখবেন সিঁড়ি বাড়ির বাইরে দিয়ে ঢোকে, বেয়ে ওঠে বাড়ির বাইরে দিয়ে, এবং ওই দিয়ে উনি ওপরে উঠলেন। যদি ওখানে ঘরটা দেখেন, তার পেছনে স্নানঘর, একটা ঘরে 50% দেওয়াল, 50% জানলা, চারদিক দেখছেন। তারপরে এই যে প্রকৃতির যে সখ্য, প্রকৃতির সঙ্গে তার যে সাযুজ্য, সেটাকে তিনি যেন উপান্ত পর্বতেও, যাকে আমরা বলি সীমাহীন রবীন্দ্রনাথ, মানে যাকে আমরা পরিভাষায় বলি রিফিউজাল টু ডেথ, রিফিউজাল টু গেট ফিনিশড, রিফিউজাল। এবার উদীচী পর্বে তার গান, উদীচী পর্বে আপনার তার লেখা, তার কাব্য সাহিত্য, তার অভিভাষণ, এই যেন মনে একটা যেন পর্বান্তর ঘটে গেল। তাহলে কি তিনি উদীচীর উত্তরণের জন্য জীবনে অপেক্ষা করছেন? তাই এই উত্তরণটা ওর জীবনের যে দর্শন, সেই উত্তরণের সঙ্গে কি স্থাপত্য মিলছে? এটা পৃথিবীর খুব কম স্থাপত্যে মিলেছে। স্থাপত্য দিকে বলে ও গ্রেট, ও ফ্যান্টাস্টিক, ও স্মার্ট, ও অমুক, বাট এখানে নীরব শ্রদ্ধায় ওর জীবন, শান্তিনিকেতন সমাজ, পরিবেশ মিলিয়ে গিয়ে উদীচী নির্মিত হল। একখানি মাত্র ঘর, ইটের স্থাপত্য এবং ছোট্ট ঝোলানো বারান্দা। সেই বারান্দার তলাতে
গোলাপ বাগান করেছেন রবীন্দ্রনাথ। সেইখানে বসে উনি ইংরেজি কাব্য সাহিত্যে ক্লাস নিতেন। উনি নিজে এলিয়ট, বায়রন এগুলো পড়াতেন, ক্লাস নিতেন। কাজী উদীচীর ক্লাস ছিল তখনকার দিনে বিখ্যাত। নিজের কবিতা পড়াননি, বিশ্ব সাহিত্যের কবিতা পড়িয়েছেন। এবং তার মানে উনি হৃদয়ের অর্থে আন্তর্জাতিক এবং সংকীর্ণতার অনেক ঊর্ধ্বে উনি ছিলেন। যে আমার ইংরেজিটাই পড়তে হবে, আমার লেখাটাই শুধু একমাত্র তা নয়। উনি এগুলো পড়াচ্ছেন তখন, টেনিসন পড়াচ্ছেন, বায়ার্ন পড়াচ্ছেন, ওয়ার্ডসওয়ার্থ পড়াচ্ছেন। হ্যাঁ, এই যে একটা ওর যে জীবনের একটা পর্ব থেকে আরেকটা পর্বে চলে এলেন, সেই সময় আবার মাটির কাছাকাছি ছাত্র সমাজ, শিক্ষক সমাজ তাদেরকে গল্পের ছলে, কবিতার ছলে, এবং সেটা করছেন কোথায় না, উদীচিত হয়। উদীচিত অদ্ভুত আর্কিটেকচার। অদ্ভুত বলতে অদ্ভুত সুন্দর, আশ্চর্য সুন্দর। অদ্ভুত কথাটা ব্যাখ্যা হচ্ছে আশ্চর্য সুন্দর, ব্যতিক্রমী, আগে হয়নি, অভূতপূর্ব, এবার হলো। কিন্তু মাত্র একটি ঘর, সেখানে কী করলেন? এখন ইসলামিক আর্কিটেকচার, সেটা তো ইন্ডিয়ান আর্কিটেকচারের মধ্যে পড়ে। অনেকে জিজ্ঞেস করে একটা পর একটা বাড়ি গেছেন, কেন গেলেন? না, ওনার এক বাড়ি বেশি দিন ভাবলাম তো সেটা খুব একটা হলো না। এবার দেখুন, একটা ঘর থেকে একটা বাড়িতে যান, দেখবেন শৈলী পাল্টাতে গেছে। তার মানে এখানে ইসলামিক শৈলীটা, ইসলামিক আর্কিটেকচার বিরাট আভিজাত্য ভারতবর্ষে। সেই ইসলামিক আর্কিটেকচারের যে ঘরানা, সেইটা উদীচিতে পাবেন। এবার উদীচির যে ব্র্যাকেট, সেখানে পাবেন বুদ্ধিস্ট আর্কিটেকচারের ব্র্যাকেট, হ্যাঁ, যাকে করবেল বলা হয়। এবং এমন একটা করছেন, তার মানে কী করলেন উনি? তার মানে ভারত যে একটা কম্পোজিট কালচার, যেটা আজকে সব থেকে বেশি প্রশ্নের সম্মুখীন হয়ে আছে ভারত, বা যে কোনো পৃথিবী আজকে সম্মুখীন হয় সংকীর্ণতা, উগ্রতা। কম্পোজিট কালচারটা কী? শুধু প্রবন্ধ লিখে বললে হবে না, শুধু বক্তৃতা দিলে তো হারই হবে না, শুনবে না, সেটা কীভাবে হবে? তাহলে আপনাকে চারুলতা দেখতে হবে, কম্পোজিটটা ঘরে বাইরে দেখতে হবে। তাহলে আপনাকে উদীচী বুঝতে হবে যে কেন তিনি কোণার্ক থেকে এইটার একটা শৈলী, মানে ভারতবর্ষের স্থাপত্য শিল্পের ঐতিহ্য বিশাল, এনসাইক্লোপিডিক পৃথিবীর কাছে, যেটা বিবেকানন্দ তাঁরই বলা যায় সমসাময়িক। তিনি কি বলেছিলেন? যে ভারত ভালো করে পড়াশুনো করে তোরা দেখ, স্বামী শিষ্য সংবাদে বলেছেন যে ভারত হচ্ছে শিল্পের আদি গুরু। ইন্ডিয়া টোট আর্ট অ্যান্ড আর্কিটেকচার টু দি ওয়ার্ল্ড। ভালো করে অনুসন্ধান কর। এবার রবীন্দ্রনাথ কী করলেন? এই পুরো জীবনটাকে এক্সপ্রেস করলেন ইন বিল্ট ফর্ম, অর্থাৎ নির্মিত পরিবেশ। আপনি যখন একটা পরিবেশ, নির্মিত পরিবেশের মধ্যে গিয়ে মনে করেন প্রাণের আরাম হলো, মনের আনন্দ হলো, এবার কাজ করি, এই নীরবে সে যেন একটা পেলবতার অভিভাবকত্ব দিলেন আপনাকে, স্নেহের অভিভাবকত্ব দিলেন যে কাজ কর। কাজী উদীচী একটা অসাধারণ ওয়ার্ড স্টেশন আজকে পৃথিবীতে প্রচলিত কথা। কেন না, তার ঠিক কোলে একটা ছোট্ট বসার ঘর। সেখানে যদি দেয়ালটা দেখেন, দেখবেন যে থিয়েটার স্টেজের যে প্রসিনিয়াম হয়, উইংসের পর একটা উইংস, তাই তো? তারপর স্টেজ, তাই তো? এই ঠিক এই জিনিসই ওখানে দেখতে পাবেন, একটা জানলা দিয়ে মেশছে। তার মানে উত্তরায়ণ স্থাপত্য, যেটা আজকে আমাদের মূল আলোচনা বিষয়, রবীন্দ্র ভাবনায় এবং রবীন্দ্র প্রদর্শিত পথে কিন্তু স্বাধীন চিত্তের নির্মাণ, ত্রয়ীর স্বাধীন চিত্তের নির্মাণ। সেখানে প্রতিভা দেবীও আছেন, আবকিঙ্কর আছেন, তেজেশচন্দ্র সেন, কিন্তু তেজেশচন্দ্র সেনও আছে, কিন্তু ওই তিনজন প্রধান। তারা হচ্ছে রবীন্দ্রের উপকার রূপ দিচ্ছেন তারা। তখন দেখা যাচ্ছে তারা ওর যে কম্পোজিট কালচার, তখন তো দেখুন 39-40 সালে কম্পোজিট কালচার ভারতবর্ষে বলার মতো কে ব্যক্তিত্ব ছিল না, আজও নেই। বক্তৃতা করে বই লিখা হবে না। স্থাপত্য একটা সমাজকে প্রতিফলিত করে। স্থাপত্যকে বলা হয় কেন হাইয়েস্ট ফর্ম অফ আর্ট। সঙ্গীত, সাহিত্য, সমস্ত ঊর্ধ্বে স্থাপত্যকে নিয়ে যাওয়া হয়। পেইন্টিং, স্কাল্পচার, স্থাপত্য সবাইকে নিয়ে চলে। আপনি কোণার্ক দেখুন, আপনি ভারতবর্ষের অজন্তা ইলোরা দেখুন, তাজমহল দেখুন, দেখবেন আর্ট ইন আর্কিটেকচার। তার মানে একটা স্থাপত্য দেখার সময় আপনার সেই সময়কার সমাজ কতটা শিল্প শিক্ষিত ছিল, কতখানি বৌদ্ধিক আভিজাত্য অনুবর্তন শিল্পে জোড়াসাঁকোতে এসে গিয়ে মিশল উদীচীতে। যে উদীচীকে বোধবার চেষ্টা করবেন, তিনি দেখবেন আস্তে আস্তে করতে করতে জোড়াসাঁকোতে ফিরে যাবেন। জোড়াসাঁকো থেকে পর্বতান্তরে করতে উদীচীতে এলেন উনি।
তারপরে দোতলাটা একতলাটা যোগ করা হয় এবং স্থাপত্যিক ভাষাটা হচ্ছে যে একটা বড় ঘর, 50% দেওয়াল, 50% জানলা, যেদিকে তাকাবেন প্রকৃতি। আজও দেখুন গিয়ে নির্মাণ ছবিতে পাবেন একটা ছোট্ট স্নানঘর এবং তার সঙ্গে একটা ছোট্ট ঘর, সেখানে বিদগ্ধ ব্যক্তিত্বরা আলাপ আলোচনা করেছেন। একটা ছবি আমরা পাই, রামানন্দ চট্টোপাধ্যায়, এন্ড্রুজ এবং রবীন্দ্রনাথ ওইখানে খাবার খাচ্ছিল, ওইখানেই চট করে এসে বারান্দায় এসে চুপ করে থাকতেন। তাহলে কি ওনার পিতার কথা মনে হচ্ছিল জীবনের প্রান্তে এসে, যাকে মহর্ষি বলতেন উনি? সেই জন্য ওইখান থেকে শান্তিনিকেতন গৃহ পরিষ্কার দেখা যায়। বাবাকে দর্শন করতে চাইলেন। কেন চাইলেন তিনি? এই রহস্য বোঝা খুব শক্ত, কারণ আমরা এখন রোমাঞ্চিত হই না, আমাদের ইলেকট্রিক স্পার্ক লাগে। কিন্তু এটা স্পার্ক তৈরি হয় যখন আমি কাজ করেছি দেখতে দেখতে। কী চাইছিলেন তখন? আকাশের সঙ্গে ঘনিষ্ঠতা, মানলাম। প্রকৃতির কাছাকাছি গেলেন, মানলাম। তাহলে কি ওই দৃষ্টি থেকে একদম পরিষ্কার পিতার শান্তিনিকেতন দেখা যায়, যেখানে তিনি ছেলেবেলা এসেছেন উপনয়নের পরে বাবার হাত ধরে, সেখানে যে বিদ্যালয় করেছেন বাবার অনুমতি নিয়ে। তাহলে কি সেটাকে একটা অনুবর্তন শৈলীতে নিয়ে চলে গেলেন জীবনটাকে? ওর জীবনটাই তো শিল্প, যার জন্য বলছে আমাকে জীবনীতে পাবে না। তার কারণ এই যে আর্কিটেকচার নিয়ে আমরা আজকে আলোচনা করলাম, এটাও তো পার্ট অফ হিজ বায়োগ্রাফি, ওর আত্মজীবনী এগুলো। এবার আত্মজীবনীর সঙ্গে এটাকে ইন্টারপ্রেট করুন, দেখবেন ঠিক কর্ডের পর কর্ড মিলে যাচ্ছে, সেখান থেকে মেলোডি তৈরি হচ্ছে, সেখানে সা পা বেড়ে উঠছে। এই যেন সেই ফেলুদার রহস্য, ও বাজনাটা বাজানোর জন্য অপেক্ষা করছেন, সেই বাজনাটা বেজে উঠবে, দেখবেন যে ওই এখানে যান চুপ করে দাঁড়িয়ে থাকেন। ক্ষণিকের তরে ক্ষণিকে, ক্ষণিকেরও ক্ষণিকও আছে। তার মানে একটা মলিকুলার পার্টিকেল, অনুকৃতির আবার অনুকৃতি থাকে, কোষেরও কোষ আছে। সেই যে জীবনটা কোষে বলে দিয়ে গেলেন, ভারত বিভাজনহীন, ঐক্যের স্থাপত্য, ঐক্য দর্শন। সেখানে পূব ও পশ্চিম আপনা হতে এসে মিলবে একই বাসায়। এটা করে গেলেন জীবনের শেষ কালটিতে, এই দানটা দিয়ে গেলেন আমাদের কাছে। আমরা এখন এই সম্পদ ইহা কি করিব, ইহা একটি আলোচনা বিষয়। এর পরের পর্বে সেইটি। ধন্যবাদ, নমস্কার, আপনারা ভালো থাকবেন।